আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিকেল ৩টায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাদ এশা ধানমন্ডির ৭ নম্বর বায়তুল আমান মসজিদে হাসান আরিফের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা। মেয়ে দেশে ফিরলে দাফন করা হবে প্রয়াত আইনজীবীকে। রফিকুল ইসলামকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। তারপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বশেষ দায়িত্ব পালন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। অভ্যুত্থান হলো ছাত্র এবং জনতার সম্মিলিত প্রচেষ্টায়। শারীরিকভাবে তেমন অসুস্থ ছিলেন না হাসান আরিফ। শনিবার হুট করে অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ১০ মৃত ঘোষণা করেন। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তখন মিশরের D8 সম্মেলন থেকে ঢাকায় অবতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ছুটে যান হাসপাতালে। গভীর শোক জানিয়ে বলেন, হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান। এদিকে বাদ এশা ধানমন্ডির ৭ নম্বর বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় হাসান আরিফের প্রথম জানাজা। এতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। মেয়ে দেশে ফেরার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ১৯৪১ সালে ১০ জুলাই হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। ২০০১ সাল থেকে ৫ সাল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল। ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির সাথে ছলচাতুরি করে কোনো লাভ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নাগরিক কমিটিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিলে সরকারের গ্রহণযোগ্যতা কমবে বলে মনে করেন তিনি। আর আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় কিংবা ভাগাভাগির রাজনীতিতেও বিশ্বাস করে না। তারা চায় জনগণের হাতে ক্ষমতা ফিরুক। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলনের রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের পাশে দাঁড়ায় বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা বিএনপি পরিবার নামের একটি সংগঠন। পরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের আন্দোলন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস। নির্বাচন বিলম্বিত না করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। বলেন, পতিত ফেসিবাদের স্থানীয় প্রতিনিধিরা অপরাধী। তাদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি দল গঠন করলে তা হবে অপরাধীদের দল। অন্তর্বর্তী সরকারকে মেপে চলার আহ্বান জানিয়ে বলেন, কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা। তারা গণতন্ত্রের জন্য দল করছেন। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। এই যে কাউন্সিলর যারা হয়েছেন, এরা তো অধিকাংশ ক্রিমিনাল। তারা যদি কোনো রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে, ওটা তো ক্রিমিনালদের সংগঠন। এদিকে ঝিগাতলায় কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে কৃষক বাজার উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, এদেশের মানুষের আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেবে না। যে বিএনপি নাকি ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদ তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, ভাগাভাগি রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতায় বিশ্বাস চাইতো, এই ৫ই আগস্টের পরেও আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয়
সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত। আর জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উপদেশ লজ্জাজনক। সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব না করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন? মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বৈষম্যহীন ও মেধাভিত্তিক দেশ গড়তে বিদেশে বসবাসরত মেধাবীদের দেশে ফিরিয়ে আনার তাগিদ দিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অন্যান্য খাতের মতো কৃষিতেও দলীয়করণের মাধ্যমে পতিত সরকার মেধাকে গণহত্যা করেছে। দেশের স্বার্থে নতজানু মানসিকতা থেকে রাজনীতিবিদ সহ সবাইকে সরে আসার আহ্বান জানান জামায়াত আমির। আমি আহরণ করব, আমি বুক করব, আমি বাজারজাত করব, আমি এটাকে প্রসেসিং করব এবং এটাকে আমি শক্তিতে পরিণত করব। আমি আরেকজনের মুখের দিকে তাকায় থাকবো কিনা, যে দেখি ও কি বলে। আমাদের এই নতজানু মানসিকতা থেকে জাতিকে বের করে আনতে হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী হত্যার অপরাধে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার করতে না পারলে তা অন্তর্বর্তী সরকারের বড় সীমাবদ্ধতা ও ব্যর্থতা হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। খুলনা বিভাগে ৭৪ জন শহীদের মাঝে ৫৮ জনকে ৫ লাখ টাকা করে প্রদান করা হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ ৩ জনকে জামিন দিয়েছেন কলকাতার আদালত। শুক্রবার ব্যাংকশাল কোর্টের নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করেন। ১০ লাখ রুপির বিনিময়ে তার ২ সহযোগী স্বপন কুমার মিস্ত্রি এবং উত্তম কুমার মিস্ত্রিকেও জামিন দেয় আদালত। আইনজীবীরা জানিয়েছেন, বাংলাদেশে পিকে হালদার দণ্ডপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট নথিপত্র উপস্থাপন করতে না পারায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে পিকে হালদারের আইনজীবী আদালতে যুক্তি দেন, তার মক্কেল সাজার ১/৩ ভোগ করেছেন, যা ভারতের আইনে জামিন পাওয়ার জন্য যথেষ্ট। ২০২২ সালে পশ্চিমবঙ্গ থেকে মানি লন্ডারিং আইনে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা খণ্ডিত অংশ তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডির সিনিয়র এক কর্মকর্তা জানায়, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনাই পাঠানো হয়েছিল, আর সেই 2টির ডিএনএ মিলে গেছে। জানা গেছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় এসেছিলেন, তখন তার ডিএনএ নমুনা নেওয়া হয়। তারপর 2টি নমুনাই যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখীতে ভোক্তা সাধারণের নাভিশ্বাসের মধ্যে নতুন করে বেড়েছে মুরগি এবং চালের দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। দেশে আমনের ভরা মৌসুমে পাইকারিতে বেড়েছে চালের দামও। গত 2 সপ্তাহে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বেড়েছে। তবে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ এবং আলুর দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা এবং আলুতে 10 টাকা দাম কমেছে। অন্যদিকে খুচরা দোকানে বোতলের সয়াবিন তেল সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। 3-4 টাকা করে বাড়ছে। তো মিনিকেট আগে আমরা 70 বিক্রি করতাম, এখন সেই চাল 75 বিক্রি করা যায় না। গরিব মানুষদের সমস্যা হচ্ছে বেশিরভাগ, বড় লোকদের তো না। আলু 100 টাকা ছিল, এখন 70 টাকা বিক্রি করতে। তেল নিয়ে 5 লিটার দিলে 2 লিটার পাই না, 2 লিটার দিলে 1 লিটার পাই না, হাফ লিটার 250 এগুলো সাপ্লাই নেই।
বাজারে সিন্ডিকেট এখনো রয়ে গেছে, হাত বদলের মাধ্যমে দাম বাড়িয়ে ফায়দা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সকালে রাজধানীর মিরপুরের বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজে খাদ্য ও শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, পাহাড় এবং দেশের অন্য জায়গায় যেসব ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে তাদের টিকিয়ে রাখতে দেশের নাগরিকদের কাজ করতে হবে। সিন্ডিকেট এখনো আছে বাজারে, সিন্ডিকেট যে কারণে উৎপাদনকারীও টাকাটা পায় না, আবার ভোক্তা বেশি দামে খেতে হয়। দামটা কিন্তু এখনো বাড়ছে, সেটা আমরা চেষ্টা করছি এটাকে বন্ধ করার জন্য। মেইন স্ট্রিম খাদ্য উৎপাদন, সেটাতে এখনো কীটনাশক ব্যবহারটা বন্ধ হয়নি, সেজন্য আমরা এটা চেষ্টা করছি। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। জামালপুর সংবাদদাতা GM হাফিজ বাবুর তথ্য ও চিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ বীর প্রতীকের গল্প। মে মাসের প্রথম সপ্তাহে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ১৯৭১ সালে ৪ঠা ডিসেম্বর সিদ্ধান্ত হয় প্রথমে পাক সেনাদের উপরে সরাসরি আক্রমণে না গিয়ে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হোক। সে মোতাবেক পরদিন সকালবেলা ৮টার সময় ভারতীয় মিত্রবাহিনী কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লিয়ার প্রস্তাব রাখলেন যে তোমাদের একজন মুক্তিযোদ্ধাকে কামালপুর পাক সেনাদের ক্যাম্পে আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে যেতে হবে। কোনো মুক্তিযোদ্ধা আত্মাহুতি দিতে রাজি হলো না। তখন আমি হাত উঠে ব্রিগেডিয়ার সাহেবের কাছে বললাম, ঠিক আছে আমি যাব স্যার। আমি সে মোতাবেক কামালপুর ক্যাম্পের সামনে যে রাস্তা আছে সেই রাস্তার উপরে উঠে আমি তাদেরকে চিঠি দেখাইলাম, পতাকা দেখাইলাম এবং ইশারা ডাকতে থাকলাম যে তোমরা চিঠি নিয়ে যাও। কিন্তু তারা কোনো ক্রমে আমার কাছে আসতেছিল না, বরঞ্চ আমাকেই ভিতরে যাওয়ার জন্য বারবার ইশারা করতে থাকলো। পরিশেষে আমি চিন্তা করলাম যে এখন যদি আমি না যাই হয়তো আমাকে গুলি করতে পারে। খুব সতর্কতার সহিত আল্লাহকে স্মরণ করে আস্তে আস্তে আগাতে থাকলাম। ডিফেন্স এরিয়ার গেটে যখন গেলাম একজন অফিসার আমার কাছে আসলো, এসে আমার কাছ থেকে চিঠিটা নিল, সাদা পতাকা নিল এবং আমাকে পিঠে হাত ধরে বলতেছিল যে মুক্তিযোদ্ধা তুমি মত ঘাবড়াও, ৯:৩০টার দিকে হবে ভারতীয় 4টা যুদ্ধ বিমান এসে কামালপুর ক্যাম্প আক্রমণ করল। আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা তাকেও ঠিক একই কায়দা আমার মতো সাদা পতাকা দিয়ে ক্যাম্পে পাঠাইছে। একজন অফিসার সাদা পতাকা দুইটি নিয়ে আসছিলেন, নিয়ে এসে আমাদের দুইজনে হাতে দিয়ে বলল, মুক্তিযোদ্ধা এই ফিল্ডে যাও এবং দেখাও আমরা আত্মসমর্পণ করব। দেখা গেল যে আর কোনো বম্বিং না করে কিছুক্ষণ পরে বিমান ভারতের দিকে পুনরায় চলে গেল। সেই ৪ঠা ডিসেম্বরে কামালপুর হানাদার মুক্ত হয় এবং স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়। প্রায় ৪ ঘন্টার প্রচেষ্টায় উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলিন বাংলা রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকালে উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মুখদুম রোডের লাভলিন বাংলা রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে দাবি এলাকাবাসী এবং ব্যবসায়ীদের। অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত লোপাটের চেষ্টায় একজন আটকের তথ্য নিশ্চিত করে পুলিশ। লাভলিন রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। বেক্সম্যান বিস্কুট ফেস্টিভ্যাল শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে। 2 দিন ব্যাপী ফেস্টিভ্যালের প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন, দর্শনার্থীদের জন্য বিস্কুট এবং সার জকি প্রতিযোগিতা সহ নানান আয়োজন করেছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যানস। শিশুদের মানসিক বিকাশ এবং শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন খেলাধুলার রাইডেরও ব্যবস্থা করা হয়েছে এখানে।
আয়োজনের বিস্তারিত তুলে ধরে প্রতিষ্ঠানের প্রধান মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ক্রেতাদের বিনোদন দেয়া এবং তাদের সুস্থতার কথা চিন্তা করেই ৮ম-বারের এ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। শনিবার ফেস্টিভ্যালের শেষ দিন উৎসবে সবাইকে আমন্ত্রণ জানান তিনি। নাইজেরিয়ায় ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশু প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। দেশটির ইবাদান শহরে এই দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মেলায় নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আয়োজকরা। তবে এত বেশি ভিড় হয়েছিল যে মেলায় ঢুকতে হুড়োহুড়ি করার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে ৫,০০০-এর বেশি শিশু জড়ো হয়েছিলেন এবং প্রধান আয়োজকরা অনুষ্ঠান শুরু করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আর এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রধান সংগঠক সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেষ হয়ে আসছে ২০২৪ সাল। আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে নতুন বছর। অন্যান্য বছরের মতো ২০২৪ সালেও দেশের বিনোদন জগতে ঘটে গেছে নানা ঘটনা। আর কোনো কোনো ঘটনা আলোচনার ঝড় তুলেছে দেশের গণমাধ্যমে। বিনোদন জগৎ এর আলোচনা ছড়িয়ে পড়েছে অফিস পাড়া থেকে ফুটপাতের চায়ের দোকানেও। নাটক, সিনেমা এবং সঙ্গীত সব মাধ্যমেই কেমন ছিল শোবিজের ২০২৪ সাল, জানাচ্ছেন মির্জান ইভান। বছরের শুরুতেই ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে তারকাদের প্রার্থী হওয়ার বিষয়টি ছিল বেশ চোখে পড়ার মতো। প্রথমবার লড়েই বাজিমাত করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস। হেরে গেছেন সঙ্গীতশিল্পী মমতাজ, ডলি সায়ন্তনী, নকুল কুমার বিশ্বাস এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছর দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। বছরের শুরুতেই আলোচনায় ছিল অভিনেতা জোভানের বিয়ে। এছাড়াও বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, স্বাগতা, অর্চিতা, স্পর্শিয়া। আলোচনায় ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। পরবর্তীতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছিলেন নিপুণ। এমন টানাপোড়েনের মাঝেই সারা বছর ঝুলে থাকে বিএফডিসির কার্যক্রম। ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। কোটা আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন শোবিজের এক ঝাঁক তারকাও। তবে বিক্ষোভ ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সশরীরে অংশ নিতে দেখা গেছে বাঁধন, সিয়াম আহমেদ, মোশাররফ করিম, মিথিলা, সুনহেরার মতো তারকা শিল্পীদের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব শোবিজ তারকারা। খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। আত্মগোপনে আছেন রিয়াজ, নিপুণ। হামলার শিকার হয়েছেন রোকেয়া প্রাচী। গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শমী কায়সার ও আসাদুজ্জামান নূর। বিদেশে পালিয়ে আছেন ডিগবাজি খ্যাত অভিনেতা জায়েদ খান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর শপথ গ্রহণ ছিল বছরের সেরা আকর্ষণ। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে সরব ছিলেন ফারুকী। তবে তার এই দায়িত্ব গ্রহণকে এক শ্রেণীর মানুষ আর চোখে দেখছেন। হচ্ছে নানান সমালোচনা। এবছর ৪০টির অধিক সিনেমা মুক্তি পেলেও নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগ বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সিনেমাগুলো ব্যবসায়িকভাবে সফলতা লাভ করেনি। তবে এর মাঝেও শাকিব খানের তুফান সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দেয়। এছাড়াও ওটিটি মাধ্যমে বাংলা কন্টেন্টগুলো ছিল দর্শক চাহিদার তুঙ্গে। মারজান ইভান, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।